নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, পাকিস্তানে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তাঁর পরিকল্পিত। 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই কাতাল। গুলিতে ঝাঁঝরা লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত সঙ্গী আবু কাতাল, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, 26/11 মুম্বাই হামলার অন্যতম জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই কাতাল, এমনটাই জানা যাচ্ছে। গুলিতে ঝাঁঝরা লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত এই জঙ্গি নেতা পাকিস্তানে নিহত হয়েছে। আপনাদের জানাবো, পাকিস্তানে নিহত হয়েছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তার মস্তিষ্ক প্রসূত, এমনটাই জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রে কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই আবু কাতাল, গুলিতে ঝাঁঝরা লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত সঙ্গী এই আবু কাতাল। একাধিক যে হামলা চালানো হয়েছে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমরা দেখেছি এখনো পর্যন্ত সেই সন্ত্রাসবাদী হামলাগুলির পেছনে ছিলেন এই আবু কাতাল, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তার মস্তিষ্ক প্রসূত। পাশাপাশি 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই কাতাল, এই জঙ্গি নেতা, সেই গুলিতে ঝাঁঝরা হয়েছে বলে জানা যাচ্ছে লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত জঙ্গি আবু কাতাল। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে এই ঘটনা? দেখো সোনালী, প্রথমত যে বিষয়টি জানিয়ে রাখি যে আবু কাতাল পাকিস্তানে খতম হয়েছে এবং শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। কে বা কারা তাকে খুন করেছে এখনো পর্যন্ত ডিটেলস কিছু জানা যায়নি, তবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সোনালী, যে কে এই আবু কাতাল, কেন তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন? প্রথমত হচ্ছে যে এএনআই তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিল এই আবু কাতাল। সোনালী, তুমি যদি শুনতে পাও তাহলে একবার। হ্যালো? হ্যাঁ অর্পণদা, শোনা যাচ্ছে। অর্পণদা, শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে। আপনাদের যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদের জানাচ্ছিলাম যে খবরটি, যে 26/11 মুম্বাই হামলার যে অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ ছিলেন এই আবু কাতাল, এবং গুলিতে ঝাঁঝরা হয়েছে লস্কর-ই তৈয়বার যে প্রতিষ্ঠাতা অর্থাৎ হাফিজ সঈদের এই ঘনিষ্ঠ জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ ফোন লাইনে। অর্পণদা, কি জানা যাচ্ছে, কিভাবে এই জঙ্গি নিকেশের ঘটনা? দেখো সোনালী, এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানা না গেলেও কে বা কারাই আবু কাতালকে হত্যা করেছে, তবে যতদূর পাকিস্তান আর্মি সূত্রে জানানো হয়েছে যে আবু কাতালকে গুলি করে হত্যা করা হয়েছে যখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে থাকতো আবু কাতাল। সেখানে বিভিন্ন নাম ভাঙিয়ে থাকতো বেসিক্যালি। তো তখন যখন গতকাল কাজে বেরোচ্ছিল, তখনই কিন্তু তাকে গুলি করে হত্যা। এবার কাজটা কি, কোট আনকোট কাজ? দেখো সোনালী, যদি একটু বিস্তারিত বলা যায়, গত বুধবার যখন জাফর এক্সপ্রেস ঘটনায় পাকিস্তান নাম না করে ভারতকে ইঙ্গিত করেছিল যে বিদ্রোহীকে সমর্থন করেছে, ভারত কড়া জবাব দিয়েছিল যে পাকিস্তান কার্যত জঙ্গিদের আঁতুড়ঘর। কিন্তু ঠিক একদিন পর সেটা কিন্তু আবারও প্রমাণ হলো, পাকিস্তানে কিন্তু মোস্ট ওয়ান্টেড জঙ্গি খতম হলো। এই আবু কাতাল, প্রথমত হচ্ছে যে হাফিজ সঈদ হচ্ছে 26/11 যে মূল চক্রী, তার অন্যতম ঘনিষ্ঠ ছিল এই আবু কাতাল। তিনি হচ্ছে লস্কর-ই তৈয়বার চিফ অপারেশন কমান্ডার এই আবু কাতাল। আবু কাতালের আর কি কর্মকাণ্ড রয়েছে, কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হচ্ছে জম্মু কাশ্মীরে যতগুলো অপারেশন করা হয়েছে, অর্থাৎ বিস্ফোরণ ঘটানো হয়েছে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে, জঙ্গি কার্যকলাপ হয়েছে, তার 90% কাজে যুক্ত এই আবু কাতাল। এছাড়া রাজৌরিতে যে কিছুদিন আগে ব্লাস্ট হয়েছিল 2023-এর ঘটনা, এবং সম্প্রতি যা হয়েছিল 2 জন শিশু সহ 7 জন যে মারা গিয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিল এই আবু কাতাল। অর্থাৎ এএনআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় একদম প্রথম সারিতে ছিল আবু কাতাল। নিঃসন্দেহে তার খতম করার ঘটনায় একটা মাথা ব্যথা কমলো, অবশ্যই নিঃসন্দেহে যে আর একটা জঙ্গি খতম হলো। তবে এর শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি নেই। এএনআই কিন্তু সেই তদন্ত এগিয়ে নিয়ে চলেছে এবং সেই টার্গেটের দিকে এগিয়ে চলেছে। স্বর্ণালী?
অর্পণদা, এই আবু কাতাল যে নিহত হয়েছে, এই বিষয়টি কাদের দ্বারা নিশ্চিত করা হলো? দেখো স্বর্ণালী, যেটা বললাম যে পাকিস্তানের তরফ থেকে এখনো বিস্তারিত কিছু জানা হয়নি। বলা হয়েছে এক বা একাধিক জন ব্যক্তি আবু কাদেলকে গুলি করে হত্যা করেছে যখন আবু কাদেল তার গাড়ির ভেতরে ছিল, এবং ইভেন তার যে ড্রাইভার ছিল তাকেও হত্যা করা হয়েছে। কিন্তু কি কারণে এই হত্যা, কারা হত্যা করেছে সে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন জানানো হয়নি, এবং ভারতীয় ইনভেস্টিগেশন এনআইএ এর কাছেও কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত কোন রকম কোনো তথ্য আসেনি। তবে এনআইএ এর তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিল, যেহেতু লস্করে তৈয়বার চিফ কমান্ডার অপারেশন ছিলেন এই আবু কাদের। সেই কারণে আবারও বলছি স্বর্ণালী, যে নিঃসন্দেহে একটা বড় ঘটনা তো বটেই। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি আবু কাতাল, তিনি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পাকিস্তানে নিহত হয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত ছিল এই আবু কাতাল, এমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি সমস্ত কিছুই তার মস্তিষ্ক প্রসূত ছিল এই সন্ত্রাসবাদী হামলাগুলি, এবং তার পাশাপাশি এই 26/11 যে মুম্বাই হামলার অন্যতম চক্রী অর্থাৎ কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ ছিলেন এই আবু কাতাল। আসছে পরবর্তী খবরে। আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স। সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গোয়েন্দা সংস্থাগুলিকে কিভাবে কাজে লাগানো উচিত তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি 20টি দেশের গোয়েন্দা প্রধানরা আজ উপস্থিত থাকবেন এই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকের সভাপতিত্ব করবেন অজিত ডোভাল। তার পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলি অর্থাৎ বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে ভারতের, এবং তার পাশাপাশি 20টি দেশের যে গোয়েন্দারা তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। গোয়েন্দা প্রধানরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে, এবং কিভাবে এই গোয়েন্দা সংস্থাগুলি এর পরবর্তীতে কাজ করবে সেই বিষয়টিও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, আজ দিল্লিতে হতে চলেছে এই কনফারেন্স, গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স হতে চলেছে আজ দিল্লিতে। সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে আজকের এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে? দেখো, এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে যিনি রয়েছেন কর্তা, সেই অজিত ডোভাল, তিনি এই বৈঠক করবেন। এবং এই বৈঠকে প্রায় 20টি দেশের কিন্তু যারা গোয়েন্দা প্রধান আছে তারা এই উপস্থিত থাকবে। আজ দিল্লিতেই হতে চলা এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্সে, এই কনফারেন্সে সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধের মোকাবিলা করতে কিভাবে গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানো উচিত তাই নিয়েই হবে আলোচনা। অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সহ প্রায় 20টি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন। সঙ্গে থাকবেন সহকারী যারা গোয়েন্দা প্রধান, তারাও এই বৈঠকে থাকবেন, এমনকি কিছু সূত্রভাবে খবর পাওয়া যাচ্ছে। এবং এখানে উপস্থিত যারা থাকতে পারেন তাদের মধ্যে রয়েছে ইউএসএর জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী গাব্বার্ট, কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রোজার্স, এবং ইউকে রিচার্ড মোর সহ গোয়েন্দা প্রধানরা কিন্তু এই থাকবে। এবং এটা গুরুত্বপূর্ণ, যখন যখন এই বালুচিস্তান যখন আক্রমণ হচ্ছে এবং সেখানে যখন উগ্রপন্থী যখন কার্যকলাপ বাড়ছে, এবং সেই পরিস্থিতি দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজকের এই বৈঠকের দিকে অবশ্যই সবার নজর রয়েছে, কারণ এর পরবর্তীতে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেই সংস্থাগুলি কিভাবে কাজ করবে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি 20টি দেশের গোয়েন্দা প্রধানরাও উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে।
ভুতুড়ে ভোটার ইস্যুতে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের তরফে জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে কেন পাসপোর্ট ও আধার কার্ডের মতো ভোটার কার্ডে ইউনিক নাম্বার থাকবে না। এই আবহে আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, সংযুক্তিকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তা বাস্তবায়িত করতে হলে তার প্রক্রিয়া কি হবে সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। অন্যদিকে সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে এই মতামত যেন আগামী 30শে এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের কাছে। ভুতুড়ে ভোটার তথা একই এপিক নাম্বারে একাধিক জনের নাম থাকার প্রসঙ্গে প্রথম থেকে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন। তারপরে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। মমতার অভিযোগের পরেই 5 দিনের মধ্যে জোড়া বিবৃতি দিয়ে কমিশন স্বীকার করেছে যে এক এপিক নাম্বারে একাধিক রাজ্যে ভোটার কার্ড রয়েছে। তৃণমূলের তোলা অভিযোগ সমর্থন করেছে কংগ্রেস, এনসিপির মতো দলও। বিজেপি একাধিক দলের বক্তব্য, একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে কিভাবে ভোটারের নাম থাকতে পারে। দিল্লিতে তোলপাড় শুরু হওয়ার পরেই কমিশন খানিকটা নড়েচড়ে বসেছিল। এবার আধারের সঙ্গে এপিক সংযুক্তিকরণের বিষয়ে বৈঠকও চূড়ান্ত করে ফেলল নয়াদিল্লির নির্বাচন সদন। কলকাতা টিভি। পর্যায়ক্রমে বিভিন্ন সাংগঠনিক জেলায় সভাপতির নিয়োগের কথা আগেই জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী প্রথম পর্যায়ে 25টি জেলায় নিযুক্ত জেলা সভাপতির নাম প্রকাশ করল বিজেপি। 17 সাংগঠনিক জেলায় নতুন মুখ, 8 জেলায় পরিণতিই ভরসা। বিধানসভা নির্বাচনের আগে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব, বাদের তালিকায় শুভেন্দু ঘনিষ্ঠরা। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে এবার বড়সড় সাংগঠনিক রদবদল। রাজ্যের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলার নয়া সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। 25টির মধ্যে 17টি সাংগঠনিক জেলায় নতুন মুখ, 8টি জেলায় পুরনোতে ভরসা। তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে সংঘ ঘনিষ্ঠদের, বাদ পড়েছেন শুভেন্দু ঘনিষ্ঠরা। এখনো 18টি জেলায় সভাপতি বাছাই বাকি। কোচবিহার সাংগঠনিক জেলার নয়া সভাপতি অভিজিৎ বর্মন, জলপাইগুড়ি শ্যামল রায়, শিলিগুড়ি অরুণ মণ্ডল, দক্ষিণ দিনাজপুর স্বরূপ চৌধুরী, মালদা উত্তর প্রতাপ সিং, মালদা দক্ষিণে অজয় গঙ্গোপাধ্যায়, জঙ্গিপুরে সুবলচন্দ্র ঘোষ, মুর্শিদাবাদ সৌমেন মণ্ডল, উত্তর নদিয়ায় অর্জুন বিশ্বাস, বারাসাত রাজীব পোদ্দার, বসিরহাটে সুকল্যাণ বৈদ্য, কলকাতা উত্তর শহরতলি চণ্ডী চরণ রায়, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্য, জয়নগর উৎপল নস্কর, হাওড়া টাউন গৌরাঙ্গ ভট্টাচার্য, শ্রীরামপুর সুমন ঘোষ, হুগলি গৌতম চট্টোপাধ্যায়, আরামবাগ সুশান্ত বেরা, তমলুকে মলয় সিংহ, কাঁথি সোমনাথ রায়, বাঁকুড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় শঙ্কর মাহাতো, আসানসোলে দেবতনু ভট্টাচার্য। বর্তমানে অভিজিৎ রায়ের উপরে ভরসা রেখেছে বঙ্গ বিজেপি। শুভেন্দুর খাস তালুক অর্থাৎ তমলুক এবং কাঁথির সাংগঠনিক জেলায় যে সভাপতি বদল হবে সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ায় তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ ছেড়েছেন তাপসী মণ্ডল। তাই সেই জায়গায় নয়া সভাপতি করা হয়েছে মলয় সিংহকে। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে সরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুকল্যাণ বৈদ্যকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বকে যে আমাকে ভরসা করার জন্য। আমি সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে আগামী দিন 7টা বিধানসভায় আমরা জয়লাভ করব এই আশা রাখছি। আমার সমস্ত সিনিয়র যা কার্যকর্তা আছে এবং জুনিয়র কার্যকর্তা সবাইকে একসাথে নিয়ে, নতুন পুরনো কার্যকর্তাদের একসাথে নিয়ে একটা মজবুত টিম তৈরি করা, যাতে 26-এর নির্বাচনে আমরা
লড়াই করে বসিরহাট ভালো ফল করতে। সুকান্ত মজুমদারের পরিপূরক কে সেই নিয়ে বিতর্ক অনেক। পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নয়া রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই গেরুয়া শিবিরের। অথচ ভোটের লক্ষ্যে তড়িঘড়ি ২৫টি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির। এই ঘোষণার পরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তিতে রাজ্য বিজেপি। ২৬-এর নির্বাচনে ২৬টা সিটও পাবে না বঙ্গ বিজেপি, চ্যালেঞ্জ পদ্ম শিবিরেরই একাংশের। এক্ষেত্রে ২৬-এর ভোটের আগে সাংগঠনিক জেলাগুলির সভাপতি পরিবর্তন করে কি আদৌ নিজেদের সংগঠন মজবুত করতে পারবে বঙ্গ বিজেপি? নজর সেদিকে। কলকাতা টিভি। এক দেশ এক ভোট নিয়ে জনতার মতামত যাচাই করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি। কমিটির তরফে একটি ওয়েবসাইট আনা হচ্ছে, যে কোনো ভোটদাতা সেই ওয়েবসাইটে তার মতামত দিতে পারবেন। একসঙ্গে দেশের রাজ্য বিধানসভা এবং কেন্দ্রের সাধারণ নির্বাচন করার লক্ষ্যে বিল পেশ হয় সংসদে। বিল নিয়ে বিরোধীদের তুমুল আপত্তির প্রেক্ষিতে তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিরোধীদের প্রতিবাদ উপেক্ষা করে গত ডিসেম্বরে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল সংসদে পেশ করে নরেন্দ্র মোদীর সরকার। তারপরেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের আপত্তির জেরে বিলের খসড়া পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার ক্ষেত্রে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মুখে সে কথা বললেও বিজেপি যেভাবে একতরফা বিল পাশের চেষ্টা করে তাতে তীব্র আপত্তি জানায় বিরোধীরা। এই বিল পাশ করাতে সংবিধান সংশোধন করা বাধ্যতামূলক। সংবিধান সংশোধনে সংসদের দুই কক্ষেই 2/3 সমর্থন আবশ্যক। অর্থাৎ সংশোধনী পাশ করাতে লোকসভায় 307 এবং রাজ্যসভায় 158 সদস্যের সমর্থন দরকার, যা বর্তমানে সরকার পক্ষ বা এনডিএর নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট নীতি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে কার্যকর করতে চান। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, সংখ্যার জোরে অতীতে একের পর এক বিল বিরোধীদের উপেক্ষা করে পাশ করাতে পারলেও এবার যে তা সম্ভব হবে না, সেটা বুঝতে পেরেই ধীরে চলার কৌশল নিয়েছে শাসক দল। সেই লক্ষ্যেই যৌথ সংসদীয় কমিটির আহ্বায়ক বিজেপি সদস্য পিপি চৌধুরী জনমত যাচাই করতে একটি ওয়েবসাইট চালুর কথা ঘোষণা করেছেন। সাধারণ মানুষ এ বিষয়ে কী মতামত দেয় তা কমিটিতে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। কলকাতা টিভি। ফের বিতর্কে শশী থারুর। কেরলের অকংগ্রেসি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কিছুদিন আগে কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তথা বিজেপি নেতার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নিহাত সৌজন্য নাকি অন্য কোনো বার্তা রয়েছে, উঠছে প্রশ্ন। কখনো বিজেপি নেতা মন্ত্রী, কখনো সিপিএম এর মুখ্যমন্ত্রী। শশী থারুর রয়েছেন একই রকম। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ছবি পোস্ট করেছেন শশী, আর যাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ছবি শেয়ার করে ক্যাপশনে শশী লিখেছেন, একেই বলে সাংবিধানিক ভদ্রতা। একাধারে দেখতে গেলে সাংবিধানিক ভদ্রতা শব্দটি বিরোধীদের উদ্দেশ্যে খোঁচা, অন্যধারে নিজের দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে শশীর বার্তা দেওয়ার বিষয়টি একেবারে অগ্রাহ্য করারও নয়। সাম্প্রতিক অতীতে শশী থারুরের একের পর এক অকংগ্রেসি নেতাদের সঙ্গে ছবি অন্তত সেই বার্তাই বহন করছে। বুধবার রাজ্যের সমস্ত সাংসদকে দিল্লিতে নৈশভোজে আমন্ত্রণ জানান রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। রাজ্যের সমস্যা ও এক হয়ে তার মোকাবিলা নিয়ে নৈশভোজে আলোচনা হয়। সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে সেলফি তোলেন শশী থারুর। বছর ঘুরলেই বাংলার সঙ্গে কেরল বিধানসভার ভোট, সেখানে জোর টক্কর কেরল কংগ্রেস ও সিপিএম এর মধ্যে। শশী থারুর কংগ্রেসের অত্যন্ত সুপরিচিত নাম। কংগ্রেস নেতা তথা সাংসদের এমন কাণ্ডে কংগ্রেসের ভাবমূর্তি যে ধাক্কা খাবে তা বলাই যায়। বিরোধী সহ অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, মালায়ালি রাজ্যে কেরল কংগ্রেসের নেতাদের সঙ্গে শশীর দূরত্ব নতুন কিছু নয়। আগেও এমনটা ঘটেছে, আর তা মেরামত করতে মাঠে নামতে হয়েছে সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে। তবে এবারও কি দলীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি হলো? আর সেটা যদি হয়েই থাকে, তা সামাল দেবে কে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি আর রহমান। বর্তমানে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে অস্কার জয়ী সুরকারের। রবিবার সকাল 7:30 নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে ইতিমধ্যেই বলে হাসপাতাল সূত্রে খবর।
তাকে কড়া নজরদারিতেও রাখা হয়েছে। তৈরি করা হয়েছে একটি বিশেষ মেডিকেল টিমও, এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন AR রহমান। তৈরি করা হয়েছে তার জন্য একটি বিশেষ মেডিকেল টিমও। আপনাদের জানিয়ে রাখি, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে তার। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে অস্কার জয়ী সুরকারের। আজ সকাল 7:30 নাগাদ আচমকাই এই ঘটনা ঘটে। রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই, এবং পাশাপাশি তাকে কড়া নজরদারিতেও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ মেডিকেল টিমও গঠন করা হয়েছে তার। আচমকাই আজ সকালে তার হঠাৎই বুকে ব্যথা হয় এবং তারপরই তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠন গুছিয়ে নিতে এবং ভোটের ইস্যু নিয়ে বার্তা দিতে ভার্চুয়াল মেগা বৈঠকের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে ভুতুড়ে ভোটারের অভিযোগকে সামনে রেখে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই এবার দলকে ঢেলে সাজানোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কড়া নাড়ছে বিধানসভা ভোট। ভোটার তালিকায় নজর তৃণমূলের। ভুতুড়ে ভোটারের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভার্চুয়াল মেগা বৈঠকে যোগ দিলেন 4000-এর বেশি প্রতিনিধি। ভোটার লিস্টের কাজ সারা বছরের, একদিন বা দুদিনের কাজ নয়। বৈঠকে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেগা বৈঠকে দলকে ঢেলে সাজানোর বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংগঠনিক জেলা হিসেবে DLA নিয়োগ করতে হবে, DLA 1 ও DLA 2 নিয়োগ করতে হবে। 5 দিনের মধ্যে জেলা কমিটি তৈরি করুন। 27 মার্চের মধ্যে ব্লক কমিটি তৈরি হবে। ভোটার লিস্ট খতিয়ে দেখতে তৈরি হবে ব্লক কমিটি। BERS ও PERS পদে 5টি করে নাম দিতে হবে। নাম পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। ভোটার লিস্টের কাজ সময় মতো করতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ কাজে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। একই সঙ্গে নির্দেশ দেন, প্রতি মাসে জেলা কমিটির একটি বৈঠক হবে। ব্লক ও পঞ্চায়েত স্তরের বৈঠক 15 দিনে একবার, বুথ স্তরেও 2 বার করে বৈঠক করতে হবে। জেলাওয়ারি সংগঠনের ফল বিশ্লেষণ করলেন অভিষেক। যেখানে বুথে ধারাবাহিকভাবে পরাজয় হচ্ছে তার তালিকা তৈরি করতে নির্দেশ দিলেন। প্রয়োজনে অঞ্চল সভাপতি পর্যন্ত পরিবর্তন করার বার্তাও দিলেন তিনি। দল কবে বলবে তারপর কাজ করব, এটা হবে না। মমতা অভিষেক বৈঠক করলেই জিতে যাবেন, এটা ভাবলে চলবে না। মেগা বৈঠকে বললেন অভিষেক। জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে দলের কাজ ভালো হচ্ছে না। জেলাতেও দুর্বল সাংগঠনিক এলাকায় নজর রাখার নির্দেশ। রানাঘাটের সংগঠনের কাজে খুশি নন। পশ্চিম বর্ধমানে 137টি বুথে পিছিয়ে দল। আমরা দুর্গাপুর পূর্বে ভালো ফল করেছি। খড়গপুর সদরে 270টি বুথের মধ্যে কিছু বুথে কম ভোটে হার। গড়বেতা, ঘাটাল, সবং, কেশপুরে ভালো ফল। পূর্ব মেদিনীপুর জেলার ফল নিয়ে উদ্বিগ্ন অভিষেক। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোট করার অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর ও মালদা জেলায় তিনি নিজে বৈঠক করবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো বৈঠকে বিজেপিকে ভুতুড়ে ভোটার নিয়ে বিঁধেছেন অভিষেক। ভুতুড়ে ভোটার নিয়ে দিল্লি ও মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টেনে এদিনও রাজ্যে বিজেপির পরিকল্পনার অভিযোগ তোলেন তিনি। দলে টাকা চাওয়ার অভিযোগ নিয়ে সরব হন অভিষেক। জানালেন, আইপ্যাক বা তাঁর নামে টাকা চাওয়ার একাধিক অভিযোগ উঠছে। এমনকি টাকা চাইলে 8142681426 নাম্বারে ফোন করে জানাতেও নির্দেশ দিলেন তিনি। সব মিলিয়ে পাখির চোখ বিধানসভায়। তাই ইস্যুভিত্তিক প্রচারে ভোট দিতে ভুতুড়ে ভোটারকেই সামনে রেখে এগোতে চাইছে তৃণমূল। মেগা বৈঠকে অন্তত সেই সুরই বেঁধে দিলেন অভিষেক। কলকাতা টিভি। সোমবার হুগলির ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ওই দিন বিকেলে ফুরফুরা শরীফে ইফতারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরের খবরে খুশি ফুরফুরা শরীফের পীরজাদা ত্বাহা সিদ্দিকী। রমজান মাসে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকার ফুরফুরা শরীফে বহু উন্নয়নমূলক কাজও করেছে। সে সমস্ত কাজ ওই দিন মুখ্যমন্ত্রী সরেজমিনে খতিয়ে দেখতে পারেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বাংলার অভিভাবক এবং উনি ফুরফুরা শরীফকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন
উনি ফুরফুরা শরীফে আগামীকাল সোমবার উনি আসবেন এবং আগামীকাল একটা পবিত্র আমাদের দিন এবং দুঃখের দিন বলতে হবে, পবিত্র দিন বলতে হবে। কারণ ওই দিনে হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই দিনে পরলোক গমন করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। ওই দিন আসছেন, কালকে 3রা চৈত্র আছে, তা উনি আসবেন, তার জন্য আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী তো ফুরফুরা শরীফের প্রতি বরাবরই একটা ভালোবাসা দেখিয়ে এসেছেন। তো আমাদের যেহেতু রমজান মাস চলছে, এই মাসে তিনি চেয়েছেন যে একটু ফুরফুরার যে সমস্ত পীরজাদা আছেন তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ এবং একসাথে বসে একটু ইফতার প্রোগ্রাম। এই সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই তিনি আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অনুপাতে আমরা যারা পীরজাদা বা পীর সাহেব আছেন যারা ফুরফুরা শরীফে, তারাও মানসিকভাবে প্রস্তুতি এবং তিনি আসলে তার সাথে দেখা করার জন্য এবং বাংলার মানুষের কথা বলার জন্য বিভিন্ন পদক্ষেপ যাতে তিনি নিতে পারেন আগামীতে, সেইগুলো কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি এবং তার আশাকে আমরা স্বাগত জানাচ্ছি। দিনে তিনি পলিটিক্যালি কোনো নেতা বা কাউকে রাখছেন না, উনি নিজে থাকছেন এবং আমাদের ডিএমস এবং বা প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা থাকার কথাই আমরা জানতে পেরেছি আর কি। ভোটারে ভোটার ইস্যুতে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার আধার কার্ডের সঙ্গে এপিকের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন মতামত পরামর্শ চেয়েছে। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের তরফে জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, কেন পাসপোর্ট ও আধার কার্ডের মতো ভোটার কার্ডে ইউনিক নাম্বার থাকবে না। এই আবহে আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, সংযুক্তিকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তা বাস্তবায়িত করতে হলে তার প্রক্রিয়া কি হবে সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। অন্যদিকে সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, এই মতামত যেন আগামী 30শে এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের কাছে। ভুতুড়ে ভোটার তথা একই এপিক নাম্বারে একাধিক জনের নাম থাকার প্রসঙ্গে প্রথম থেকে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী একাধিক উদাহরণ দিয়ে ওই অভিযোগ তোলেন। তারপরে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। মমতার অভিযোগের পরেই 5 দিনের মধ্যে জোড়া বিবৃতি দিয়ে কমিশন স্বীকার করেছে যে এক এপিক নাম্বারে একাধিক রাজ্যে ভোটার কার্ড রয়েছে। তৃণমূলের তোলা অভিযোগ সমর্থন করেছে কংগ্রেস, এনসিপির মতো দলও। বিজেপি একাধিক দলের বক্তব্য, একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে কিভাবে ভোটারের নাম থাকতে পারে। দিল্লিতে তোলপাড় শুরু হওয়ার পরেই কমিশন খানিকটা নড়ে চড়ে বসেছিল। এবার আধারের সঙ্গে এপিক সংযুক্তিকরণের বিষয়ে বৈঠকও চূড়ান্ত করে ফেলল নয়াদিল্লির নির্বাচন সদন। কলকাতা টিভি। পর্যায়ক্রমে বিভিন্ন সাংগঠনিক জেলায় সভাপতি নিয়োগের কথা আগেই জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী প্রথম পর্যায়ে 25টি জেলায় নিযুক্ত জেলা সভাপতির নাম প্রকাশ করল বিজেপি। 17 সাংগঠনিক জেলায় নতুন মুখ, 8 জেলায় পুরনোতেই ভরসা। বিধানসভা নির্বাচনের আগে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব, বাদের তালিকায় শুভেন্দু ঘনিষ্ঠরা। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে এবার বড়সড় সাংগঠনিক রদবদল। রাজ্যে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলার নয়া সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। 25টির মধ্যে 17টি সাংগঠনিক জেলায় নতুন মুখ, 8টি জেলায় পুরনোতে ভরসা। তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে সংঘ ঘনিষ্ঠদের, বাদ পড়েছেন শুভেন্দু ঘনিষ্ঠরা। এখনো 18টি জেলায় সভাপতি বাছাই বাকি। কোচবিহার সাংগঠনিক জেলার নয়া সভাপতি অভিজিৎ বর্মন, জলপাইগুড়ি শ্যামল রায়, শিলিগুড়ি অরুণ মণ্ডল, দক্ষিণ দিনাজপুর স্বরূপ চৌধুরী, মালদা উত্তর প্রতাপ সিং, মালদা দক্ষিণে অজয় গঙ্গোপাধ্যায়, জঙ্গিপুরের সুবলচন্দ্র ঘোষ, মুর্শিদাবাদ সৌমেন মণ্ডল, উত্তর নদিয়ায় অর্জুন বিশ্বাস, বারাসাত রাজীব পোদ্দার, বসিরহাটে সুকল্যাণ বৈদ্য,
কলকাতা উত্তর শহরতলি চণ্ডীচরণ রায়, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্য, জয়নগর উৎপল নস্কর, হাওড়া টাউন গৌরাঙ্গ ভট্টাচার্য, শ্রীরামপুর সুমন ঘোষ, হুগলি গৌতম চট্টোপাধ্যায়, আরামবাগ সুশান্ত বেরা, তমলুকে মলয় সিংহ, কাঁথি সোমনাথ রায়, বাঁকুড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় শঙ্কর মাহাতো, আসানসোলে দেবতনু ভট্টাচার্য। বর্তমানে অভিজিৎ রায়ের উপরে ভরসা রেখেছে বঙ্গ বিজেপি। শুভেন্দুর খাস তালুক অর্থাৎ তমলুক এবং কাঁথির সাংগঠনিক জেলায় যে সভাপতি বদল হবে সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ায় তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ ছেড়েছেন তাপসী মণ্ডল, তাই সেই জায়গায় নয়া সভাপতি করা হয়েছে মলয় সিংহকে। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে সরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুকল্যাণ বৈদ্যকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বকে যে আমাকে ভরসা করার জন্য। আমি সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে আগামী দিন 7টা বিধানসভায় আমরা জয়লাভ করব এই আশা রাখছি। আমার সমস্ত সিনিয়র যা কার্যকর্তা আছে এবং জুনিয়র কার্যকর্তা সবাইকে একসাথে নিয়ে, নতুন পুরনো কার্যকর্তাদের একসাথে নিয়ে একটা মজবুত টিম তৈরি করা, যাতে 26-এর নির্বাচনে আমরা লড়াই করে বসিরহাট ভালো ফল করতে পারি। সুকান্ত মজুমদারের পরিপূরক কে সেই নিয়ে বিতর্ক অনেক। পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নয়া রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই গেরুয়া শিবিরের। অথচ ভোটের লক্ষ্যে তড়িঘড়ি 25টি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির। এই ঘোষণার পরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তিতে রাজ্য বিজেপি। 26-এর নির্বাচনে 26টা সিটও পাবে না বঙ্গ বিজেপি, চ্যালেঞ্জ পদ্ম শিবিরেরই একাংশের। এক্ষেত্রে 26-এর ভোটের আগে সাংগঠনিক জেলাগুলির সভাপতি পরিবর্তন করে কি আদৌ নিজেদের সংগঠন মজবুত করতে পারবে বঙ্গ বিজেপি? নজর সেদিকে। কলকাতা টিভি। এক দেশ এক ভোট নিয়ে জনতার মতামত যাচাই করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি। কমিটির তরফে একটি ওয়েবসাইট আনা হচ্ছে, যে কোনো ভোটদাতা সেই ওয়েবসাইটে তার মতামত দিতে পারবেন। একই সঙ্গে দেশের রাজ্য বিধানসভা এবং কেন্দ্রের সাধারণ নির্বাচন করার লক্ষ্যে বিল পেশ হয় সংসদে। বিল নিয়ে বিরোধীদের তুমুল আপত্তির প্রেক্ষিতে তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিরোধীদের প্রতিবাদ উপেক্ষা করে গত ডিসেম্বরে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল সংসদে পেশ করে নরেন্দ্র মোদীর সরকার। তারপরেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের আপত্তির জেরে বিলের খসড়া পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার ক্ষেত্রে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মুখে সে কথা বললেও বিজেপি যেভাবে একতরফা বিল পাশের চেষ্টা করে তাতে তীব্র আপত্তি জানায় বিরোধীরা। এই বিল পাশ করাতে সংবিধান সংশোধন করা বাধ্যতামূলক। সংবিধান সংশোধনে সংসদের দুই কক্ষেই 2/3 সমর্থন আবশ্যক। অর্থাৎ সংশোধনী পাশ করাতে লোকসভায় 307 এবং রাজ্যসভায় 158 সদস্যের সমর্থন দরকার, যা বর্তমানে সরকার পক্ষ বা এনডিএর নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট নীতি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে কার্যকর করতে চান। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, সংখ্যার জোরে অতীতে একের পর এক বিল বিরোধীদের উপেক্ষা করে পাশ করাতে পারলেও এবার যে তা সম্ভব হবে না, সেটা বুঝতে পেরেই ধীরে চলার কৌশল নিয়েছে শাসক দল। সেই লক্ষ্যেই যৌথ সংসদীয় কমিটির আহ্বায়ক বিজেপি সদস্য পিপি চৌধুরী জনমত যাচাই করতে একটি ওয়েবসাইট চালুর কথা ঘোষণা করেছেন। সাধারণ মানুষ এ বিষয়ে কী মতামত দেয় তা কমিটিতে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। কলকাতা টিভি। ফের বিতর্কে শশী থারুর। কেরলের অকংগ্রেসী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কিছুদিন আগেই কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তথা বিজেপি নেতার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নেহাত সৌজন্য নাকি অন্য কোনো বার্তা রয়েছে, উঠছে সেই প্রশ্ন। কখনো বিজেপি নেতা মন্ত্রী, কখনো সিপিএম এর মুখ্যমন্ত্রী শশী থারুর রয়েছেন একই রকম। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ছবি পোস্ট করেছেন শশী, আর যাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ছবি শেয়ার করে ক্যাপশনে শশী লিখেছেন, একেই বলে সাংবিধানিক ভদ্রতা।
একাধারে দেখতে গেলে সাংবিধানিক ভদ্রতা শব্দটি বিরোধীদের উদ্দেশ্যে খোঁচা, অন্যধারে নিজের দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে শশীর বার্তা দেওয়ার বিষয়টি একেবারে অগ্রাহ্য করারও নয়। সাম্প্রতিক অতীতে শশী থারুরের একের পর এক অকংগ্রেসী নেতাদের সঙ্গে ছবি অন্তত সেই বার্তাই বহন করছে। বুধবার রাজ্যের সমস্ত সাংসদকে দিল্লিতে নৈশভোজে আমন্ত্রণ জানান রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। রাজ্যের সমস্যা ও এক হয়ে তার মোকাবিলা নিয়ে নৈশভোজে আলোচনা হয়। সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে সেলফি তোলেন শশী থারুর। বছর ঘুরলেই বাংলার সঙ্গে কেরল বিধানসভার ভোট, সেখানে জোর টক্কর কেরল কংগ্রেস ও সিপিএম এর মধ্যে। শশী থারুর কংগ্রেসের অত্যন্ত সুপরিচিত নাম। কংগ্রেস নেতা তথা সাংসদের এমন কাণ্ডে কংগ্রেসের ভাবমূর্তি যে ধাক্কা খাবে তা বলাই যায়। বিরোধী সহ অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন মালায়ালি রাজ্যে কেরল কংগ্রেসের নেতাদের সঙ্গে শশীর দূরত্ব নতুন কিছু নয়, আগেও এমনটা ঘটেছে, আর তা মেরামত করতে মাঠে নামতে হয়েছে সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে। তবে এবারও কি দলীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি হলো? আর সেটা যদি হয়েই থাকে তা সামাল দেবে কে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। 9 মাসের অপেক্ষার অবসান, অবশেষে সুনিতাদের মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান। শনিবার ভারতীয় সময় 4:30 কিছু পরে ইলন মাস্কের সংস্থার তৈরি মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিতে রয়েছেন 4 নভোচর। তবে ঠিক কবে সুনিতারা ধরিত্রীর মাটিতে পা রাখবেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। দীর্ঘ 9 মাস পর অবশেষে ঘরে ফেরার পালা। মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল ক্রু 10। বোয়িং এর স্টারলাইন মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনিতারা। এরপর কেটে গিয়েছে 9 মাস, আর পৃথিবীতে ফেরা হয়নি তাদের। মহাকাশযানে ত্রুটি ধরা পড়ায় সেখানেই আটকে যান দুজনে। বারবার তাদের ফেরানোর চেষ্টা নাসার তরফে করা হলেও ব্যর্থ হন গবেষকরা। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 2 নভোচারীকে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। পৃথিবীতে ফেরানোর ব্যাপারে বারে বারে আলোচনায় বসেছিলেন ধনকুবের এলন মাস্কের সঙ্গে। তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। এরপর থেকেই স্পেস এক্স এবং নাসা যৌথভাবে কাজ শুরু করে। মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে ফিরিয়ে আনতে ক্রু মিশন লঞ্চ করে নাসা এবং স্পেস এক্স। সেই মহাকাশযানে চেপেই পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সূত্রের খবর, আগামী 19 মার্চের পর ক্রিউ 10-এ ফিরবেন সুনিতারা। নাসা ইতিমধ্যেই অভিযানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। রকেটটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই সুনিতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতা টিভি। নজর রাখবো রাজ্যের আবহাওয়ার দিকে। আজও তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা। 40 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3.9 ডিগ্রি বেশি। একেবারে মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে 40 ডিগ্রিতে, এমনটাই জানানো হয়েছে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এবং আজই রাজ্যের 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। এবং যেমনটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, 40 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই 5 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কালো তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে এবং কোথাও কোথাও পারদ 40 ডিগ্রিও পেরোতে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।